শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পরে আবারও ক্লাস নিচ্ছি তোমাদের। তো আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বইয়ের গতিবিদ্যা পোর্শনের 9.3 অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো সরাসরি আমি পাওয়ার পয়েন্ট স্লাইড প্রদর্শন করছি, কারণ সময় নষ্ট করে লাভ নেই। অনলাইনে যতক্ষণ পড়ানো যায় ততই ভালো। তো সরাসরি শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি। তো এই অবস্থায় নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো আবারও আমি আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে। তো তারপর আমার পরিচয় তো সবাই জানো এমনিতেই। তারপর স্লাইডটা প্রত্যেকটা ক্লাসে আমার এই স্লাইডটি আছে, এগুলো দেখাতে হচ্ছে। তো পাঠ পরিচিতি, আজ গণিত দ্বিতীয় পত্র গতিবিদ্যা 9.3 প্রথম অংশ। আজকে অধ্যায়টি শুরু করব আমি। আজকে অধ্যায়টি শুরু হবে। তো আশা করছি প্রথম থেকে চেষ্টা করলে তোমরা সবাই বুঝতে পারবে। তো সরাসরি আমি পাঠে চলে যাচ্ছি। তো প্রথম লাইনটা একটু বুঝতে পারো, দেখো। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এফ ত্বরণ হলে -g। অর্থাৎ আমরা যদি একটি বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি বা খাড়া উপরের দিকে বা যে কোনোভাবে নিক্ষেপ করি, তাহলে আমরা দেখতে পাই যে বস্তু যত উপরে ওঠে তার বেগ ক্রমশ কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ এটা অভিকর্ষ ত্বরণের বিপরীতে সে উপরের দিকে যাচ্ছে। এই জন্য ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে এফটা সবসময় হবে -g। ঠিক আছে, যেটা নিউটন আবিষ্কার করেছিলেন, অভিকর্ষজ ত্বরণ, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ যাকে বলে, আপেল গাছের নিচে। নিঃসন্দেহে গল্পটা তোমরা জানো। তো আবার পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা আসছে এফ সমান জি, অর্থাৎ যখন একটা বস্তু নিচে ফেলে দেওয়া হবে তখন সে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে সে নিচে পড়তে থাকবে। আমি এত বিস্তারিত আলোচনা করছি না, কারণ অনলাইন ক্লাস তো, যত সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। এবার প্রথমে একটি থিওরিয়াম, যে থিওরিয়ামটি অঙ্ক করতে কাজে লাগবে, এই থিওরিয়ামটি করছি প্রথমে। প্রশ্নটা হলো, একটি বস্তুকণাকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় এবং ভ্রমণকাল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা চিত্রটি অঙ্কন করি। আমরা ধরে নিলাম এটা হলো একটা ভূমির অবিন্দু হতে, এই হলো অবিন্দু হতে একটি বস্তুকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এবং বস্তুটি যত উপরে উঠবে এর বেগ ক্রমশ কমতে থাকবে, এবং যখনই সে শেষ বেগ 0 হবে তখনই সেটা আবার কি নিচে নামবে। অর্থাৎ সর্বাধিক উচ্চতা মনে করলাম আমরা এখানে, বস্তুকণাটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠে তার শেষ বেগ 0 হবে। নিঃসন্দেহে তোমরা এটা বুঝতে পারছো যে ছোটবেলায় উপরের দিকে ঢিল মারো নাই এমন কেউ নেই। ঢিলটা যত উপরে উঠবে তার বেগ ক্রমশ কমতে থাকবে, আর যখনই এটার শেষ বেগ 0 হবে তখনই বস্তুটাকে নিচে নামবে। তার ল্যাঙ্গুয়েজটা দেখো, ধরি অবিন্দু হতে
একটি বস্তুকণাকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তো অভিকর্ষ জনিত ত্বরণ খাড়া নিচের দিকে ক্রিয়াশীল বলে বস্তু যত উপরে উঠবে এর বেগ ক্রমশ কমতে থাকবে এবং সর্বাধিক উচ্চতায় এর বেগ শূন্য হবে। আমরা কি বের করব? আমরা প্রথমে বের করব যে বস্তুকণার সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় বের করব আমরা, মানে উত্তানকাল। প্রথমে আমরা উত্তানকাল বের করব, তারপর আমরা সর্বাধিক উচ্চতা বের করব, তারপর আমরা পতনকাল বের করব। এবার মনোযোগ দাও, ধরি বস্তুকণাটি T1 সময়ে সর্বাধিক h উচ্চতায় এ বিন্দুতে পৌঁছে, অর্থাৎ অবিন্দু হতে সর্বাধিক h উচ্চতায় এ বিন্দুতে পৌঁছে T1 সময়ে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় আসে T1 সময়ে, এসে এটার বেগটা শূন্য হয়ে যায় এবং নিচে নামে বস্তুটা। আমরা জানি এখানে একটা সূত্র, আমরা জানি নিউটনের গতির সূত্র, ভি ইকুয়াল টু গতির সূত্র থেকে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি সূত্র থেকে পাই। এখানে বস্তুটা ঊর্ধ্বমুখী অর্থাৎ উপরের দিকে উঠছে, কাজেই ত্বরণটা হবে মাইনাস জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের প্রভাবে এটা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উঠছে উপরে, কাজেই এফটা হবে মাইনাস জি। এফ হবে মাইনাস জি। এটা তো গাড়ি চলছে না, যদি এখানে লক্ষ্য করো এফ হলো মাইনাস জি। যদি তোমরা কেউ গাড়ি চালিয়ে যেতা ভূমিতে তাহলে কিন্তু ত্বরণ মাইনাস জি হতো না। এটা বস্তুটা যখন শূন্যে উঠছে, এই জন্য এফ হলো শূন্যে খাড়া উপরের দিকে উঠছে, শূন্যে খাড়া উপরের দিকে উঠছে, এফ মাইনাস জি। আর যদি কেউ তোমরা গাড়ি চালিয়ে যেতা তাহলে গাড়ির ব্যাগের মধ্যে ত্বরণ থাকতো, সেক্ষেত্রে কিন্তু একটা এফ এর মানটা আসতো। যেহেতু এটা উপরের দিকে উঠছে কাজে এফ হবে মাইনাস জি। তাহলে এখানে এটা সূত্র হলো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হলো একটা সূত্র। এটুক লিখবা না, এটা আমি বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি সূত্র থেকে পাই তাহলে সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য, সর্বাধিক উচ্চতা এ বিন্দুতে শেষ বেগ শূন্য। কি বেগে নিক্ষেপ করা হয়েছে? ইউ বেগে, মাইনাস জি, ত্বরণ তো মাইনাস জি হবে, এবং ও থেকে এতে আসছে মোট T1 সময়ে, তাহলে জি হবে T1, বা এটা এই পাশে নিয়ে আসলাম, জি T1 সমান ইউ, বা T1 সমান ইউ বাই জি। তাহলে সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় হলো T1 সমান হলো ইউ বাই জি। এটা কিন্তু আমার পরবর্তী স্লাইডে আমি এটা এই T1 এর মানটা কাজে লাগাবো। মনে রাখতে হবে T1 সমান ইউ বাই জি। এবার আমরা নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা বের করব। আবার আমরা এখানে কিন্তু কোথাও কোনো উল্লেখ নেই, এখানে কোথাও কোনো সময় উল্লেখ নেই। কাজেই এখানে দেখো আরেকটা সূত্র জানি আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। যেহেতু বস্তুটা উপরের দিকে উঠছে কাজেই এফটা হবে মাইনাস জি, তাহলে প্লাসে মাইনাসে -2, আর এসটা হয়ে যাবে এইচ, হাইট, কারণ এটা উপরের দিকে উঠছে, ডিস্টেন্স না। ডিস্টেন্স হলে অর্থাৎ ভূমিতে হলে এস, ডিস্টেন্সের এস বসে, এই এস, আর যেহেতু এটা উপরের দিকে উঠছে কাজে এসটা হবে এইচ, হাইটের এইচ। এবার লক্ষ্য করো, এবার এই সূত্র থেকে আমরা সর্বাধিক উচ্চতা বের করব, নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা বের করব আমরা এই সূত্র হতে। কাজেই আবারও ভি স্কোয়ার ইকুয়াল টু
ইউ স্কোয়ার মাইনাস 2gh সূত্র থেকে পাই। তাহলে সর্বাধিক উচ্চতায় শেষ বেগটা হলো 0 এবং আদি বেগ ইউ তো অবশ্যই ঠিক আছে, এটা ইউ স্কোয়ার মাইনাস 2g এবং এখানে উচ্চতাটা হলো এখানে আমাদের h 2gh। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা বের করব, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা বের হব। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি এবং এই লাস্ট লাইনটি আমরা আমার মাউসটা ডিস্টার্ব করছে, এই লাস্ট লাইনটা আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখাবো। এবার পরবর্তী স্লাইডে যাচ্ছি, চিত্র অঙ্কন করব আবারও বোঝার জন্য। ধরি অবিন্দু হতে একটি বস্তু কণাকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং বস্তু কণাটি t1 সময়ে সর্বাধিক h উচ্চতায় এ বিন্দুতে পৌঁছে এবং সর্বোচ্চ উচ্চতায় বা সর্বাধিক উচ্চতায় এর বেগটা হবে 0। তো এটা পূর্বের স্লাইড থেকে পেয়েছিলাম, বা এটা এই পাশে নিয়ে আসলাম। 2gh সমান ইউ স্কোয়ার বা ক্যাপিটাল H ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার বাই 2g। এটাই হলো আমাদের নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা হলো ইউ স্কোয়ার বাই 2g। এবার আমরা কি বের করছি মনে আছে কি তোমাদের? আমরা বের করছি সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় পূর্বের স্লাইডে, যেটা t1 সমান কত ছিল? ইউ বাই জি। এবং বের করছি আমরা নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা h হলো ইউ স্কোয়ার বাই 2g। তো এবার আমরা বের করব সর্বাধিক উচ্চতা হতে বস্তু কণাটি ভূমিতে পতিত হওয়ার সময়, অর্থাৎ আমরা এই অবস্থায় বের করব আমরা পতনকাল, বস্তু কণার পতনকালটা আমরা এখন বের করব। তো বস্তু কণাটা এই অবস্থায় কোথায় আছে? এ বিন্দুতে, অর্থাৎ সর্বাধিক উচ্চতা এ বিন্দুতে আছে। আমরা উত্থানকালের কাজটা করছি, অর্থাৎ ঊর্ধ্বমুখী বস্তুর সকল কাজ করছি, অর্থাৎ আমরা ঊর্ধ্বমুখী অবস্থায় সকল কাজ আমাদের শেষ, এবার নিম্নমুখী অবস্থার কাজ করব। তো আবার ধরি বস্তু কণাটি এখানে সর্বাধিক উচ্চতায় আছে তার 0 আদিবেগ। আবার ধরি বস্তু কণাটি সর্বাধিক উচ্চতা এ বিন্দু হতে 0 আদিবেগ নিয়ে t2 সময়ে পুনরায় ভূমিতে পতিত হয়, অর্থাৎ t2 সময়ে, অর্থাৎ বস্তু কণার পতনকালটা হলো t2। তো আমরা জানি h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার সূত্র, এটা সেই সূত্রর দিকে আসছে, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফটি স্কোয়ার। এস ডিস্টেন্সটা এখানে হবে হাইট, এইচ ইউটি প্লাস হাফ অফ 1/2 এফটি স্কোয়ার। এই অবস্থায় বস্তুটা নিম্নমুখী, কাজে নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হয়ে যাবে জি। এবার আমরা এখানে এইচ হলো উচ্চতাটা হলো ক্যাপিটাল এইচ, আমরা নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে কাজ করছি। 0 আদিবেগ নিচে এ বিন্দুতে আদিবেগটা হলো তার 0, এখান থেকে এখানে আসছে। কত হবে? 0 ইন্টু t1 সময়ে ভূমিতে পড়ছে প্লাস 1/2 জি t2 স্কোয়ার। সরি, আমি এখানে একটা ভুল করেছি, আমার প্রায় ভুল হয়ে যায় এটা টাইপ করতে গিয়ে। এখানে হবে t2, কারণ এখানে t2 সময় তোমাদের, আমি দুঃখিত, এখানে 0 ইন্টু কি হবে? t2 হবে, মানে 0 ইন্টু লিখবে, এখানে 0 ইন্টু লিখবে t2 প্লাস হাফ অফ জি2 স্কোয়ার। আমি আবারও বলছি 0 ইন্টু t2 হবে প্লাস 1/2 জি t2 স্কোয়ার, বা এইচ ইকুয়াল টু হবে 1/2
জি টি টু স্কোয়ার। এবার এইচ এর মানটা বসাবো। ক্যাপিটাল এইচ এর মানটা হলো নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা হলো এইচ হলো ইউ স্কোয়ার বাই টু জি। এটা কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা হলো ক্যাপিটাল এইচ হলো ইউ স্কোয়ার বাই টু জি, বা এখানে টু 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 এবং টু কাটা গেল, টু এবং টু কাটা গেল, ইউ স্কোয়ার বাই জি হলো জি টি টু স্কোয়ার, বা এখনো আবারও আসলো। দেখো এখানে এই লাইনটি পরবর্তী স্লাইডে প্রথমে লিখব। তাহলে ইউ স্কোয়ার বাই জি ইকুয়াল টু জি টি টু স্কোয়ার, বা জি স্কোয়ার টি টু স্কোয়ার সমান ইউ স্কোয়ার, বা টি টু স্কোয়ার সমান হবে ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, বা টি টু সমান হবে ইউ বাই জি। এটা হলো আমাদের বস্তুকণার পতনকাল। পতনকালটা কত? টি টু হলো ইউ বাই জি। এবার আমরা মোট বিচরণকালতে, মোট বিচরণকালটা কি? বস্তুকণার উত্থানকাল প্লাস বস্তুকণার পতনকাল। তাহলে বস্তুকণার ভ্রমণকাল হবে উত্থানকাল যোগ পতনকাল, অর্থাৎ উত্থানকাল হলো সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় টি ওয়ান, এবং পতনকাল টি টু। টি ওয়ান পূর্বের স্লাইডে আমরা টি ওয়ানের মান জানি ইউ বাই জি, এবং টি টুটা হলো ইউ বাই জি, আর দুটো যোগ করলে আসবে টু ইউ বাই জি। এটা হলো ভ্রমণকাল। তো এখানে লক্ষণীয় একটা জিনিস, আমরা এখানে সবগুলো কিন্তু এখানকার অঙ্কতে কাজে লাগবে। তোমাদের এখানে আসছে যেটা আমরা জানি, এখানে আমরা তিনটা জিনিস শিখলাম, অর্থাৎ বস্তুকণার ভ্রমণকাল হলো টু ইউ বাই জি। ইউটা হলো নিক্ষেপ বেগ, জি অবিকর্ষজ ত্বরণ। নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার বাই টু জি। এবার আমি এই অঙ্কটা শেষ হয়ে গেল আমাদের। তো এখন আমরা পরবর্তী অঙ্কতে যাব। প্রশ্নটা একটু পড়ে নাও তোমরা, অঙ্কটা ইম্পর্টেন্ট, অনেকবার আসছে বোর্ডে। এইচ মিটার গভীর একটি কুয়ায় একটি পাথর ছেড়ে দিলে টি সেকেন্ড পরে কুয়ার তলদেশে এর পতনের শব্দ শোনা যায়। শব্দের বেগ ভি হলে প্রমাণ করো যে 1 নম্বর যে টি, এবং 2 নম্বর এবং 3 নম্বর। তোমার বইয়ে আছে এটা। অর্থাৎ দেখো, কুয়ার মধ্যে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে। কুয়ার মধ্যে, সরি বস্তু না, এখানে পাথর। কুয়ার মধ্যে, কুয়া তো সকলেই চিনো, কুয়ার মধ্যে একটি পাথর নিক্ষেপ করা হয়েছে। তাহলে পাথরের তলদেশে পতিত হয়েছে, এবং নিচে পতিত হওয়ার পর নিচে শব্দ উৎপন্ন হয়েছে, এবং সেই শব্দটা উপরে আসছে। অর্থাৎ তারপরে মোট সময় লাগছে কত? টি সেকেন্ড। আমি বুঝাতে পারিনি এখনো। অর্থাৎ পাথরের পতনকাল প্লাস পতনের শব্দ কূপের উপরিভাগে পৌঁছার সময়টা হলো টি। এখানে দেখো একটু বুঝে নাও। এইচ মিটার গভীর একটি কুয়ায়, এইচ মিটার গভীর একটি কুয়ায় একটি পাথর ছেড়ে দেওয়ার পর টি সেকেন্ড পরে কুয়ার তলদেশে এর পতনের শব্দ শোনা গেছে। শব্দটা শুনছে নিঃসন্দেহে কুয়ার উপরের মানুষ, কুয়ার ভিতরে তো মানুষ নেই নাকি? আচ্ছা, তো অঙ্কটা শুরু করছি, তাহলে তবু বুঝবে। আমরা প্রথমে চিত্রটা অঙ্কন করছি। দেখো এই মনে করো কুয়া, এখানে একটা পাথর নিক্ষেপ, এখানে একটা পাথর নিক্ষেপ করার মুহূর্তে বেগ কত? আদিবেগ 0। এই পাথরটা নিক্ষেপ করা হয়েছে, এখানে পাথরটাকে ছেড়ে দেওয়া হয়েছে, পাথরটাকে নিক্ষেপ না, পাথরটাকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তারপর এটা টি1 সময়ে তলদেশে পড়ছে। তো পাথরটা এখান থেকে এখানে আসছে,
তলদেশে পড়ার পর শব্দ উৎপন্ন হয়েছে এবং সেই শব্দটা এখান থেকে এখানে পড়ছে, এখানে লোকজনের কানে পড়ছে। কত সময়? মোট সময় হলো টি। অর্থাৎ এখানে দেখো পতনকাল, অর্থাৎ এখানে পাথরের পতনকাল এবং পতনের শব্দ কুয়ার উপরে আসার, উপরিভাগে পৌঁছার সময় হলো মোট টি। এটা হলো পাথরটা পড়ছে এবং শব্দ উৎপন্ন হয়েছে এবং সেই শব্দটা উপরে আসছে, মোট সময় হলো টি। আমরা লিখছি এখানে, দেখো এখানে মোট, এবং এই কুয়ার গভীরতাটা হলো এইচ দেওয়া আছে, কূপের গভীরতা এইচ এবং শব্দের বেগ ভি। ধরি পাথরটি T1 সেকেন্ডে কূপের তলদেশে পতিত হয়। ধরি পাথরটি T1 সেকেন্ডে কূপের তলদেশে পতিত হয়। তাহলে আমরা জানি এখানে এখন হলো পতনকালটা বের করব। এখানে দূরত্বের সাথে কি আছে? সময় আছে। এখানে দূরত্ব T1 সময়, পাথরের পতনকাল বের করবো। এখানে কিন্তু সময় নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। এখানে মোট সময়ে প্রশ্নে আমাদের সময় উল্লেখ আছে, কাজে দূরত্বের সাথে সময়। তো দূরত্বের সাথে, ডিস্টেন্সের সাথে সময়ের সূত্রটা হলো s = ut প্লাস হাফ অফ ft স্কোয়ার। এস এর জায়গায় এইচ হবে, s = ut প্লাস হাফ অফ ft স্কোয়ার। এফটা হবে জি প্লাস জি, কারণ এটা নিম্নমুখী বস্তু। নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হবে জি, এফ এর জায়গায় জি টি স্কোয়ার। তাহলে এখানে কুয়ার গভীরতাটা হলো এইচ = পাথরটি কিন্তু নিক্ষেপ করা হয় নাই, পাথরটি ফেলে দেওয়া হয়েছে। তাহলে ফেলে দেওয়ার মুহূর্তে বেগটা হলো 0 এবং কত সময়ে তলদেশে পতিত হয়েছে? T1 সময়ে তলদেশে পতিত হয়েছে। তাহলে T1 প্লাস 1/2 GT1 স্কোয়ার। এখান থেকে আমরা T1টা বের করব, বা H = হবে 1/2 GT1 স্কোয়ার, বা কোনায় গুণ করবো এটা, GT1 স্কোয়ার সমান 2H, বা T1 স্কোয়ার সমান 2H/G, বা T1 সমান স্কোয়ার রুট 2H/G। এটা হলো আমাদের পাথরের পতনকাল। আমরা পাথরটির পতনকাল বের করেছি। এবার আমরা বের করব যে পাথরের তলদেশে পতনের শব্দ কুয়ার উপরিভাগে পৌঁছার সময় কতটুকু, সেটা আমরা বের করব। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, আবার চিত্র অঙ্কন করছি। এই পাথরটি ফেলে দেওয়া হয়েছে, ফেলে দেওয়ার T1 সময় পর পাথরটি কূপের তলদেশে পতিত হয়েছে, শব্দ উৎপন্ন হয়েছে, তারপর সেই শব্দটা উপরিভাগে পৌঁছছে। এখন পৌঁছতে মোট সময় লাগছে টি এবং কূপের গভীরতা হলো এইচ। এবার ধরি T2 সেকেন্ডে কূপের তলদেশে উৎপন্ন শব্দ উপরিভাগে পৌঁছে, অর্থাৎ এখান থেকে এখানে শব্দ আসছে T2 সেকেন্ডে। এখন কিন্তু আমরা পাথরের বেগ কল্পনা করব না, এবার আমরা কল্পনা করব যে শব্দের বেগ। তো শব্দের বেগ সবসময়ই সমান, অর্থাৎ শব্দের বেগ সুষম, অর্থাৎ সমবেগ। তো দূরত্বের সাথে সমবেগের সূত্রটা কি? আমরা জানি s = vt সূত্র থেকে পাই। T2 সেকেন্ডে কূপের তলদেশে উৎপন্ন শব্দ উপরিভাগে পৌঁছে, s = vt সূত্র। এটা কেন হয়েছে? কারণ শব্দ আমরা এখান থেকে এই জায়গায় শব্দ পৌঁছতে সময় লাগছে T2। তাহলে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করলো? শব্দ আমাদের এখানে শব্দ h দূরত্ব অতিক্রম করেছে।
কাজে এস ইকুয়াল টু হবে এইচ, এবং শব্দের বেগ হলো ভি, এবং এখান থেকে এখানে শব্দ আসছে T2 সময়ে। এখান থেকে আমরা এটা এই পাশে আনলাম, এটা এই পাশে নিলাম, বা T2 সমান h/v। এটা হলো T2-র মানটা হলো আমাদের কূপের তলদেশে উৎপন্ন শব্দ উপরিভাগে পৌঁছার সময়। এবার প্রশ্ন মতে আমরা জানি T1 প্লাস T2 সমান হলো T1 এর মানটা আমরা পাথরের পতনকাল আমরা পেয়েছি আগের পূর্বের স্লাইড থেকে, স্কয়ার রুট 2h/g, এবং T2 হলো h/v ইকুয়াল টু হলো T। এটা আমাদের 1 নং প্রমাণিত হয়ে গেছে। এবার আমরা 2 নং প্রমাণ করব, ক্যালকুলেশন করব। স্কুলে যেটা করছিলা তোমরা, স্কয়ার রুটটা এক পাশে আনা হলো, এটাকে এই পাশে আনা হলো। এবার বর্গ করব। এই লাইনটা আমরা পরবর্তী স্লাইডে আমরা লিখব। এবার এটা স্কয়ার আর রুটে কাটা a-b হোল স্কয়ার সূত্র, 2h স্কয়ার রুটে কাটা 2h/g a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বা 2h/g t স্কয়ার মাইনাস 2 ইন্টু h/v। এটাকে বর্জন করে আমরা প্রশ্ন হলো এটাকে বর্জন কেন করছি। এখন দেখো এইচটা হলো কুয়ার গভীরতা। একটা কুয়ার গভীরতা কতটুকু হতে পারে? বড় জোর 40 মিটার বা কত 30 মিটার বা 20 মিটার, যেটাই হোক, 30 মিটার বা 40 মিটার। শব্দের বেগ কত? 300 প্রতি সেকেন্ডে 332 মিটার, অর্থাৎ শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। দূরত্বকে শব্দের বেগ দিয়ে যদি ভাগ করো, এটা অনেক ক্ষুদ্র হবে। আবার এটাকে স্কয়ার করলে আরো ক্ষুদ্র হবে। এটা এত ক্ষুদ্র যে এটাকে আমরা বর্জন করতে পারি। তাহলে এখানে আসলো 2h/g t স্কয়ার বাই 2th/v, বা এখানে আমরা এরপর লাইনে আমরা g দ্বারা গুণ করছি। g দ্বারা গুণ করলে 2h gt স্কয়ার মাইনাস 2h/gt বাই v। এই রাশিটাকে আমরা g দ্বারা গুণ করেছি। এবার আমরা 2h আনলাম এই পাশে, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটা লেফট হ্যান্ড সাইডে, এটা এই পাশে রাখলাম। এবার 2h কমন নিলাম, 2h কমন গেলে 1 প্লাস gt/v ইকুয়াল টু gt স্কয়ার। এটা আমাদের 2 নং প্রমাণিত হয়ে গেল। এবার আমাদের 3 নং প্রমাণ করতে হবে। আবার 1 নং হতে এটা নিঃসন্দেহে আর একটা স্লাইড পূর্বের 1 নং হতে এটা আসলো। এবার এটা আগেরটার মতোই, এটাকে এই পাশে নিব, স্কয়ার করব আমরা। তো রুট আর স্কয়ারে কাটা গেল, এখানে আসলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেম a স্কয়ার বাই b স্কয়ার। এবার আমরা এটাকে g দ্বারা গুণ করেছি, g দ্বারা গুণ করে 2h gt স্কয়ার মাইনাস 2hg h/g/t/v প্লাস a স্কয়ার ইন্টু g। তো আমরা এটাকে g দ্বারা গুণ করেছি। এবার আমরা v স্কয়ার দ্বারা গুণ করেছি, 2h/v স্কয়ার ইকুয়াল টু gt স্কয়ার v স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা গুণ করলে এই v এবং b একটা b থাকবে, h/g/t/v। b স্কয়ার দ্বারা গুণ করেছি, b স্কয়ার গুণ করলে এটা কাটা যাবে a স্কয়ার g। ক্যালকুলেশন তো তোমরা আশা করি পারো সকলেই। এবার b স্কয়ারগুলোকে এক পাশে নিয়ে আসলাম, 2h/v স্কয়ার এটা এই পাশে আনা হলো, এটাকে এই পাশে আনলাম, a স্কয়ার gটা এই পাশে আনলাম। যেটা প্রমাণ করতে বলে বইয়ে সেটা সেই অনুযায়ী দেখে এটা করব আমরা। এবার আমরা এখানে b স্কয়ার কমন নিলাম, b স্কয়ার কমন গেলে 2h মাইনাস gt স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস 2hg/tv সমান a স্কয়ার g।
তো আমরা এখন পরবর্তী স্লাইডে যাব। তো আমরা আবারও পরবর্তী অঙ্কতে আমরা যাচ্ছি এখন। তো বোঝার চেষ্টা করবে অঙ্কটিতে। দেখো এখানে প্রশ্নটি পড়ছি আমি এখন। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 ও T2 সময়ে H উচ্চতায় অবস্থান করে দেখাও যে 2H = G T1 × T2। অর্থাৎ খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 ও T2 সময়ে H উচ্চতায় অবস্থান করে দেখাও যে 2H = G T1 × T2। আমরা চিত্রটি অঙ্কন করব। এটি মনে করো ভূমি, এই হলো আমাদের অবিন্দু। তাহলে এই বিন্দু অবিন্দু আমি উল্লেখ করে নিব এখানে। এই দেখো এখানে এই বিন্দু হতে, আচ্ছা এখানে একটা প্রশ্ন হলো যে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে দুটা ভিন্ন সময়ে একই উচ্চতায় অবস্থান করছে। এই জিনিসটা একটু সমস্যা হচ্ছে অনেকের, তাই না? দুইটি ভিন্ন সময়ে একই উচ্চতায় অবস্থান করছে কি করে? তো আমরা ধরে নিলাম এখানে বস্তুটা এখান থেকে, আমি আবারও দেখাচ্ছি এটা। দেখো এলো বস্তুটা এই এখান থেকে এখানে আসলো এবং কত সময়ে? এটা T1 সময়ে, T1 সময়ে এখানে আসলো, উত্থানকালে T1 সময়ে। আবার বস্তুটা এখানে গেল, সর্বাধিক উচ্চতায় পৌঁছলো। আবার যখন নিচের দিকে নামবে তখন সে T2 সময়ে H উচ্চতায় অবস্থান করবে। অর্থাৎ উত্থানকালে T1 সময়ে বস্তুটি, উত্থানকালে মানে উপরের দিকে যাওয়ার সময় বস্তুটি উত্থানকালে T1 সময়ে এবং পতনকালে T2 সময়ে H উচ্চতায় অবস্থান করে। আমরা লিখছি প্রথমে, ধরি ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত পাথরটি T সময়ে H উচ্চতায় অবস্থান করে। এখানে লক্ষণীয় যে এখানে আমাদের দূরত্বের সাথে কিন্তু আমাদের এখানে সময় উল্লেখ আছে, দূরত্বের সাথে সময় উল্লেখ আছে। কাজে এখানে সূত্রটি হবে S = UT + ½ FT²। তাহলে এসটা হবে হাইট, S = UT, S হবে হাইট মানে HS = UT + ½ FT²। F এর মানটা হবে এখানে, যেহেতু বস্তুটি আমরা এখান থেকে কল্পনা করছি, এই জায়গাতে বস্তুটি ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে উঠছে। কাজে এটা বস্তুটা অভিকর্ষজ বলের বা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে বা বিপরীতে উপরে উঠছে। কাজে S = UT + ½ FT²। Fটা হবে -G, ½ GT² সূত্র থেকে পাই। Fটা হবে এখানে -G। এক্ষেত্রে আমাদের এটাকে সেম হয়ে গেল, পুরোটাই সূত্রটা মিলে গেছে। H মানে আমাদের এখানে সূত্রের সাথে পুরোপুরি মিলে গেছে অঙ্কটা। H হলো H আদিবেগ। তাহলে কি বেগে নিক্ষেপ করা হয়েছে? ধরে নিছি আমরা ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আদিবেগ ইউ। এবং T সময়ে বস্তুটা H উচ্চতায় উঠছে, -½ GT² সূত্র থেকে পাই। এবার আমরা এটাকে 2 দ্বারা গুণ করব। 2H = 2UT - GT² আসবে, বা এটা এই পাশে আনলাম, GT² - 2UT + 2H = 0। দেখো এখানে এটা হলো AX² + BX + C = 0। T এর পাওয়ার 2, যা T সম্বলিত একটি দ্বিঘাত সমীকরণ,
তাহলে ধরি সমীকরণের মূলদয় কত? T1 ও T2, অর্থাৎ পাথরটি উত্থানকালে T1 সময় পর এবং পতনকালে T2 সময় পর H উচ্চতায় অবস্থান করবে। অর্থাৎ পাথরটি উত্থানকালে T1 সময় পর এবং পতনকালে T2 সময় পর H উচ্চতায় অবস্থান করে। তাহলে সমীকরণের এখানে মূলদয় কত? T1 T2। এখানে দেখো, লক্ষ্য করো, এই জায়গায় মূলদয়ের আছে গুণফল, এখানে আছে মূলদয়ের গুণফল। কাজে আমরা মূলদয়ের যোগফলের সূত্র প্রয়োগ করব না। তোমরা এই যে পড়ছো, তোমরা বহুপদী অধ্যায়ে পড়েছো মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল, বহুপদী সমীকরণ যেটা, যে অধ্যায়টা। তাহলে এখানে হবে মূলদয়ের গুণফল। তো মূলদয়ের গুণফল হলো T1 ইন্টু T2। গুণফলটা কি? মূলদয়ের গুণফলের সূত্র হলো C/A। মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল T1 T2 সমান C/C কত? 2H। C/A কত হলো? 2H/G। এবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে 2H ইকুয়াল টু কত? G T1 T2। শর্ট এটা দেখানো হয়ে গেল। তো আজকে আর করাচ্ছি না, আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবে সবাই। তো পরবর্তী ক্লাসটা করবে, পরবর্তী অংশটা পরের ক্লাসে আমি দেখাবো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।